সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আলোচনাটি করতে আসলে খুবই কষ্ট হচ্ছে, খুবই মনোবেদনা নিয়ে এই আলোচনাটি করতে হচ্ছে আজকে। ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা এবং মুখপাত্র এবং একই সাথে জুলাই আন্দোলনের প্রথম সারির একজন অন্যতম সহযোদ্ধা কিংবা প্রথম সারির যে যোদ্ধা, সেই ওসমান হাদি, শরীফ ওসমান হাদি গতকাল রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ কথা এখন আর কারো জানতে বাকি নেই। এর আগে গত 12ই নভেম্বর শুক্রবার দুপুরবেলা ঢাকার বিজয়নগর এলাকায় তিনি আততায়ীর গুলিতে মারাত্মকভাবে আহত হন। সেখান থেকে ঢাকা মেডিকেল এভার কেয়ার হাসপাতাল হয়ে শেষ পর্যন্ত তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা করা যায়নি। ওসমান হাদিকে আমরা বাঁচিয়ে রাখতে পারিনি। সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে গতকাল রাত 9:30টায় তিনি আমাদের ছেড়ে চলে গেছেন চিরদিনের জন্য। শরীফ ওসমান হাদিকে এদেশের আপামর জনতা ভালোবেসেছিল, যার প্রমাণ আমরা গতকাল পেয়েছি, এবং প্রথম তিনি যেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন সেদিন থেকেই আমরা দেখেছি এদেশের আপামর ছাত্র জনতা তার জন্য কেঁদেছেন, রাস্তায় নেমেছেন, বিক্ষোভ করেছেন। কেন তারা তাকে এতটা ভালোবেসেছিলেন? কারণ তিনি এদেশের যে নষ্ট রাজনীতির নামে যে বেহায়াপনা, বেলাল্লাপনা, রাজনীতির নামে যে লুটপাট, তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি একটি ন্যায়পরায়ণতা, ন্যায়সঙ্গত ও জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য মুক্তির যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন, সেই কারণেই এদেশের আপামর মানুষ তাকে এতটা ভালোবেসেছিল বলে আমাদের মনে হয়। অনেকে আবার তাকে ভালোবাসেননি, কারণ কেউ কেউ মনে করতেন তার ভাষার মধ্যে সমস্যা ছিল, তিনি খুব গালাগাল দিয়ে বক্তব্য দিতেন। কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের প্রতিটি স্তরে যে ধরনের সমস্যা এবং যে ধরনের নোংরামি তৈরি হয়েছে, তার বিরুদ্ধে সম্ভবত গালাগাল ছাড়া প্রতিবাদ প্রকাশ করার অন্য কোনো ভাষা খুঁজে পাওয়া খুবই মুশকিল। আমি ব্যক্তিগতভাবে গালাগাল পছন্দ করি না, আপনাদেরও অনেকের মধ্যেই গালাগাল করার অভ্যেস নেই। যারা এই গালাগাল না দিয়েও নিজেকে সম্বরণ করতে পারেন তারা মহামানব। কিন্তু ওসমান হাদি তার নিজের যে ক্ষোভ, যে ঘৃণা, তা প্রকাশ করার জন্য গালাগালকে হয়তোবা একটি মাধ্যম হিসাবে ব্যবহার করেছিলেন। হতেই পারে, আমরা তাকে অনেকেই পছন্দ করিনি, কিন্তু অধিকাংশ মানুষ তাকে পছন্দ করেছে। যাই হোক, আজকের আলোচনাটি মূলত দুই ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথম অংশটি হচ্ছে এই যে ওসমান হাদি, শরীফ ওসমান হাদির মতো একজন উদীয়মান তরুণ রাজনীতিবিদ, সম্ভাবনাময় রাজনীতিবিদ, যিনি মুক্তির কথা বলেছেন, যিনি গণতন্ত্রের কথা বলেছেন, তিনি যে মারা গেলেন, তাকে যে আমরা বাঁচিয়ে রাখতে পারলাম না, তার জন্য কে দায়ী? এবং দ্বিতীয় অংশে আলোচনা করব যে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গত রাতে বাংলাদেশে যা কিছু হয়েছে সেসব নিয়ে খানিকটা আলোচনা করব। প্রথমেই বলি যে কাকে আমরা দায়ী করব তার এই অকাল মৃত্যুর জন্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি সর্বপ্রথম দায়ী হচ্ছে এদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস এবং তার সাথে এদেশের গোয়েন্দা বাহিনী, এদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং অথর্ব ডায়াপার পরা স্বরাষ্ট্র উপদেষ্টা নামক যে ব্যক্তিটি রয়েছেন তিনি। কারণ ওসমান হাদি জানিয়েছিলেন তার জীবনের নিরাপত্তার হুমকি আছে, তাকে ফোন করে বারবার তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল। তিনি বেশ কয়েকদিন ধরেই সবাইকে এটা জানাচ্ছিলেন। তারপরেও এদেশের গোয়েন্দা বাহিনী, এদেশের আইন শৃঙ্খলা বাহিনী, এদেশের অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো ব্যবস্থা নিতে পারেনি তাকে বাঁচিয়ে রাখার জন্য কিংবা তার নিরাপত্তা নিশ্চিত করবার জন্য। সুতরাং সরকার প্রধান থেকে শুরু করে গোয়েন্দা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকেই আমরা প্রথমে দায়ী করব তার এই অকাল মৃত্যুর জন্য।
আততায়ীর হাতে নিহত হবার জন্য। আমরা তাকেও দায়ী করব যে বিচার বিভাগ তথাকথিত স্বাধীনতার নামে স্বাধীন বিচার বিভাগের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা চাই বিচার বিভাগ স্বাধীন থাকুক, কিন্তু যেই বিচার বিভাগের বিচারকরা ওসমান হাদির হত্যাকারীদের মতো দুষ্কৃতকারীদের জামিন দেওয়ার মাধ্যমে খোলা আকাশে ঘুরে বেড়ানোর সুযোগ করে দিয়েছে, তারাও এখানে দায়ী। তাদের দায় এড়ানো যাবে না। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গত রাত 12টায় ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে। তিনি বলেছেন সবাইকে শান্ত থাকার জন্য। তথাকথিত তিনি বলেছেন পরিবারের দায় নেবেন, পরিবারের দায়িত্ব নেবে সরকার। আপনি পরিবারের কি দায় নেবেন, কি দায়িত্ব নেবেন? আপনি কি ওসমান হাদির যে সন্তান রয়েছে তার বাবাকে ফিরিয়ে দিতে পারবেন? আপনি কি ওসমান হাদির স্ত্রীর যে স্বামী ছিলেন ওসমান হাদি, তাকে ফিরিয়ে দিতে পারবেন? তার পিতামার তার কাছে, তাকে কি ফিরিয়ে দিতে পারবেন? সেই সন্তানকে পারবেন না। তথাকথিত এই পরিবারের দায় নেওয়ার যে সংস্কৃতি আমাদের রাজনীতিতে, কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে, কোনো অকাল মৃত্যুর পরে, এটি অত্যন্ত লজ্জাজনক। আমরা লজ্জার সাথে এটি প্রত্যাখ্যান করি। আপনাদের দায় নেওয়া দরকার ছিল ওসমান হাদিকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, তার অকাল মৃত্যুকে কিভাবে প্রতিরোধ করা যায়, সেটিই ছিল আসল দায়। অত্যন্ত লজ্জাস্করভাবে আমাদের প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে বলেছেন ওসমান হাদির হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচনের আগে এ ধরনের ঘটনা ঘটেই থাকে। প্রধান নির্বাচন কমিশনার কে এ বিষয়ে কথা বলার? তিনি কি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন? তিনি কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন? তিনি কাকে তেল দেওয়ার জন্য সমস্ত কথা বলেন? তার দায়িত্ব হচ্ছেন একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে পরিচালনা করতে হবে সে তার দিকে নজর দেওয়া। অথচ তিনি প্রথম দিনই এরকম একটি অত্যন্ত জনবিরোধী এবং মানহানিকর বক্তব্য প্রদান করে আমাদেরকে উনি লজ্জিত করেছেন, জাতিকে লজ্জিত করেছেন। প্রধান উপদেষ্টা বিভিন্ন সময়ে অত্যন্ত নরম সুরে আমাদেরকে শান্ত থাকার কথা বলেন, সব কিছু উনি ঠিক করে ফেলবেন বলেন। উনি বলেন যে আততায়ীকে অবশ্যই ধরা হবে। কেন ধরা হয়নি এখনও? 12ই নভেম্বর থেকে 19শে নভেম্বর 7 দিন চলে গেছে। আমরা জানতে পারছি ওসমান হাদির হত্যাকারীরা এই দেশ ছেড়ে পালিয়ে গেছে। কি করেছে দেশের গোয়েন্দা বাহিনী, কি করেছে দেশের বর্ডার গার্ড সিকিউরিটিতে যারা বিজিবিতে আছেন, কিভাবে বর্ডার ক্রস করে পালিয়ে গেলেন? আপনারা তার পিতা মাতা শ্যালক শালিকা প্রেমিকাকে গ্রেপ্তার করে মজা করছেন, আমাদের সাথে আপনারা তামাশা করছেন, অথচ সত্যিকার অর্থে যে হত্যাকারী তাকে আপনারা খুঁজে বের করতে পারছেন না। তাহলে আমরা কিভাবে কি মনে করব? আপনারাই কি দায়ী নয় এই সব কিছুর জন্য? একদিকে আপনারা দেশে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারেননি, 15 মাস ধরে ক্ষমতা নিয়েছেন। সেই 15 মাসে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি আপনারা এখনও স্থির করতে পারেননি, নিশ্চিত করতে পারেননি, স্বাভাবিক করতে পারেননি। আরেকদিকে এভাবে যারা জুলাই যোদ্ধা, সেই জুলাই যোদ্ধাদের জীবন আপনারা রক্ষা করতে পারছেন না। আপনারা সংস্কারের নামে তামাশা করেছেন। 1 বছর ধরে আপনারা সংস্কার কর্মসূচি পালন করেছেন, অথচ সেই সংস্কারের যে ঘোষণা, সেই ঘোষণা নিয়ে আপনারা খেলা খেলে চলেছেন। আপনারা এখনও সেই সংস্কারের কার্যক্রমকে কোনো বাস্তবে রূপ দিতে পারেননি। আপনারা এখন নির্বাচনের নামে দেশে একটি নির্বাচিত সরকারের কথা বলছেন। সেটি কি শেষ কথা? সেই নির্বাচন দিলেই কি সব কিছু শেষ হয়ে যাবে আমাদের দেশে? এবার এইভাবেই আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তিনি দেশ চালাচ্ছেন। দেশের সকল ক্ষেত্রে তিনি ব্যর্থতায় পর্যবসিত করেছেন, দেশকে একটি জাহান্নামে পরিণত করেছেন। কেন, কি কারণে আপনি লাফ দিয়ে দেশের দায়িত্ব গ্রহণ করলেন? প্যারিসে হাসপাতাল থেকে দৌড়ে চলে এসে বাংলাদেশে এসে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন। আপনি কি রাজনীতি বোঝেন? আপনি জানেন কিভাবে দেশ চালাতে হয়? আপনি যে রাজনীতি বোঝেন না তার প্রমাণ আপনি 2007 সনেই দিয়েছেন। আপনি একটি রাজনৈতিক দল করেছিলেন, 3 মাসের মাথায় সেই দল আপনি প্রত্যাহার করে গুটিয়ে ভেগে গিয়েছেন আপনার সেই পুরনো ব্যবসায়, গ্রামীণ ব্যাংকের ব্যবসায়। অতএব আপনি রাজনীতি না বুঝে, সমাজনীতি না বুঝে আপনি কোন সাহস নিয়ে, কোন যুক্তিতে আপনি দেশের ক্ষমতা নিলেন এবং দেশের দায়িত্ব গ্রহণ করে সবাইকে আজকে এইভাবে আপনি আমাদেরকে নানা সমস্যায় জর্জরিত করে তুললেন? কেন আপনি এই ডায়াপার পরা উপদেষ্টাদের সরাচ্ছেন না? বারবার বলা সত্ত্বেও কেন এই সমস্ত বয়োবৃদ্ধ ডায়াবেটিসের রোগী যারা উপদেষ্টা, যাদের কোনো রকম শারীরিক মানসিক শক্তি মনোবল কোনোটাই নেই,
তাদেরকে আপনি সরাচ্ছেন না। আপনি আপনার আত্মীয় স্বজনকে এনে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। আপনি তথাকথিত এনজিও প্রতিনিধি, অধিকার কর্মীদের এনে আপনি দায়িত্ব দিয়েছেন। হাজার মানুষ আপনাকে পরামর্শ দিচ্ছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, বদলানোর জন্য, আপনি কানে তুলছেন না। আপনি নিজেকে মহাপুরুষ মনে করছেন। তো সেই মহাপুরুষ হিসাবে আপনি আমাদেরকে আজকে কোথায় নিয়ে গিয়েছেন, দেশটাকে কোথায় নিয়ে গিয়েছেন, সেটা ভাবনার বিষয়, এবং এর মূল্য আমাদেরকে আরও কতদিন দিতে হবে সেটাই চিন্তার বিষয়। আলোচনার দ্বিতীয় ভাগে বলি, গতকাল রাতে যখন খবর পৌঁছায় বা খবর প্রকাশ হয় যে ওসমান হাদি মৃত্যুবরণ করেছেন, তখন ছাত্র জনতার নামে লক্ষ মানুষ রাস্তায় নেমে এসে বিক্ষোভ করে। খুবই স্বাভাবিক এই প্রতিক্রিয়া। কিন্তু এই বিক্ষোভটি কার বিরুদ্ধে করার দরকার ছিল? এই বিক্ষোভটি করার দরকার ছিল ওই তথাকথিত অথর্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে, ওই অন্তর্বর্তী সরকারের অথর্ব উপদেষ্টাদের বিরুদ্ধে, ওই আইন মন্ত্রণালয়ের বিরুদ্ধে, ওই বিচারকদের বিরুদ্ধে। সেটা না করে আপনারা প্রথম আলো ভাঙলেন, ডেইলি স্টার ভাঙলেন, আপনারা ছায়ানট ভাঙলেন। হতে পারে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট নানা অপরাধী হতেই পারে, কিন্তু আপনাদের যে মূল ফোকাস, আপনাদের যেভাবে আপনারা প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, তা কাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে, কাদের পরামর্শে? জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কিছু মানুষের পরামর্শে আপনারা এই ধরনের ঘটনা ঘটালেন। আপনারা ওসমান হাদির মৃত্যুকে নিয়ে কেন্দ্র করে যে শোক, যে প্রতিক্রিয়া আপনারা জানাতে চাইলেন, সেটা আপনারা উল্টে দিলেন। সেটা উল্টো দিকে উল্টো ফল বয়ে আনলো। আপনারা প্রমাণ করলেন যে 32 নম্বর ভাঙলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। 32 নম্বর কতবার ভাঙতে হবে? 32 নম্বর একবার ভেঙেছেন, দুইবার ভেঙেছেন। আমিও 32 নম্বর থাকুক বা না থাকুক সেটা নিয়ে বিতর্কে যেতে চাই না, কিন্তু একই কাজ কতবার করা লাগে? কেন ডেইলি স্টার, প্রথম আলোর কার্যালয় ভাঙতে হবে? তাদের যদি ভিন্ন কোনো মত থাকে, তারা একটা ভিন্ন মত প্রকাশ করে থাকে, তাহলে সেই মত প্রকাশের বিরুদ্ধে আপনি আরও 3টি পত্রিকা প্রকাশ করুন, সেই পত্রিকার মাধ্যমে তাদেরকে কাউন্টার করুন। কিন্তু একটি পত্রিকার কার্যালয় কিংবা একটি সঙ্গীত ভবন আপনি ভেঙে দেওয়ার কে, কার কথায়, কীভাবে ভাবলেন? এখানে পরিষ্কারভাবে একটি কথা আমরা দেখতে পাচ্ছি, একটি বিষয় বুঝতে পারছি। যখন আপনারা নিউ এজ সম্পাদক নুরুল কবিরের রূপকে হেনস্থা করার চেষ্টা করলেন, নুরুল কবির গত 17 বছর 1-11 সরকার থেকে শুরু করে আওয়ামী লীগের পুরোটা সময় ধরে সমালোচনা করেছেন। একমাত্র সাংবাদিক যিনি নিঃস্বার্থভাবে কোনো দলীয় দলীয় কোনো বায়াসনেসের বাইরে গিয়ে তিনি 1-11 থেকে শুরু করে আওয়ামী লীগের 15 বছরের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। তিনি যখন ডেইলি স্টার ভবনে দেখতে গেলেন, আপনাদেরকে থামাতে গেলেন, আপনারা কিছু মানুষ তাকে হেনস্থা করার চেষ্টা করলেন। সুতরাং এটি পরিষ্কারভাবে বোঝা যায়, নুরুল কবির যেহেতু এখন রাজাকারদের বিরুদ্ধে কথা বলে, জামাতে ইসলামের বিচার নিয়ে কথা বলে, সেই কারণে আপনারা তাকে আওয়ামী লীগ নামে চিত্রায়িত করে, তাকে আওয়ামী লীগ হিসাবে চিহ্নিত করে তাকে হেনস্থা করার চেষ্টা করেছেন। এ থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে আপনারা একটি খেলায় নেমেছেন। আপনারা খেলাটি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবং এর পেছনে রাজাকার জামাত শিবির নেতৃত্ব দিচ্ছে বলে আমরা মনে করি। সুতরাং আমি ব্যক্তিগতভাবে জাতিকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের লড়াই কিন্তু শেষ হয়নি। আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, এখন আমাদেরকে আবার লড়াই করতে হচ্ছে এই ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে, তথাকথিত জামাত শিবিরের বিরুদ্ধে। সুতরাং আমরা যদি এই লড়াই সঠিকভাবে বুঝতে না পারি, সঠিক নিয়ন্ত্রণ নিতে না পারি, তাহলে আমাদেরকে পস্তাতে হবে, এবং আগামী দিনগুলো আমাদের জন্য অত্যন্ত মর্মান্তিক হবে বলে আমি বিশ্বাস করি। যদি এই আলোচনায় আপনাদের ভিন্ন কোনো মত থেকে থাকে, আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আলোচনা শোনার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।